মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা, চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে বন্দনা। অশান্তি অসুর যা আছে আমাদের মনের সবটাই যেন দমন হয়। দেবী দুর্গার কাছে আমরা প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। সব কিছুর মাধ্যমেই তাকে আরাধনা করেই আবির্ভূত করা হয়েছে। নরসিংদীর আলোকবাড়িতে ফের দুপক্ষের সংঘর্ষ, গুলিতে প্রাণ গেল যুবদল নেতার। নারায়ণগঞ্জের আড়াইহাজারে পিটুনিতে ইউপি সদস্য নিহত। নেত্রকোনার গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে মাদক, আসক্ত হয়ে পড়ছে উঠতি বয়সীরা, নেশার টাকা জোগাতে জড়িয়ে পড়ছে অপরাধে। প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা দেখা যায় বিভিন্ন রকমের মাদক পান করে। প্রকাশ্য বিক্রিটা বন্ধ করতে পারলে, বিশেষ করে গডফাদার যারা আটক করা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উৎস বেরিয়ে আসবে। অপুষ্টি, পরিবেশ দূষণ সহ নানা কারণে বাড়ছে জন্মগত হৃদরোগীর সংখ্যা। বছরে 68,000 শিশু জন্ম নিচ্ছে শারীরিক ত্রুটি নিয়ে। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। জন্মের 1 মাসের মধ্যে যেসব শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে। ভরা মৌসুমে ইলিশের দাম না কমায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ। মাছের প্রজনন বৃদ্ধিতে 4 অক্টোবর থেকে 22 দিনের নিষেধাজ্ঞা। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরার ট্রলারে অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতিহীন সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। শান্তির অমর বাণী ধ্বনিত করে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তে এসেছেন দেবী দুর্গা। শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীর এই দিনে দেবালোক ছেড়ে ভক্তকুলের সন্নিকটে পৌঁছান দশভুজা দেবী। মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সপ্তমী তিথির কার্যক্রম। সপ্তমী মানেই দেবীপক্ষের পূর্ণতা, মহাশক্তির বন্দনা। দুর্গার মহাস্নান, কল্পারম্ভ, নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনটি। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা স্থাপন শুরু হয়। শাস্ত্রমতে স্নানের পর কলাবউকে নতুন শাড়ি পরিয়ে পূজা মণ্ডপে আনা হয়। স্থাপন করা হয় দুর্গা প্রতিমার ডান পাশে। ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজা মণ্ডপ। পুজোর বাকি দিনগুলোতেও সপরিবারে দেবীর সাথে পূজিত হবেন কলাবউ। মায়ের কাছে আমাদের চাওয়া, আমরা জানি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালোভাবে পূজাটা উদযাপন করতে পারি। পরিবার, সমাজের সবার মঙ্গল কামনা করা। মায়ের আগমন খুব সুন্দর শোভাযাত্রা, গজে আগমন, ফল শস্যপূর্ণ বসুন্ধরা। এরপরই চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবীর প্রতিমায়। সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলার আচার শুরু হয়। প্রকৃতির বিভিন্ন সৃষ্টি থেকে 9টি গাছের ফুল, ফল, পাতা দিয়ে সব অশুদ্ধকে শুদ্ধ করে দেবীকে পূজা করা হয়। মন্ত্র, ধূপ, আরতির মধ্য দিয়ে চলে দেবীর বন্দনা। ভক্তি ভরে অঞ্জলি দেন পূজারী ও ভক্তরা। নারী শক্তির বিকাশিত হবে, এটাই আমরা আশা করি। সব নারীরাই যাতে দেবী দুর্গার রূপে জাগরিত হতে পারে। আজকের এই দিনে আমরা মার কাছে যে আরাধনা করলাম বিশ্ব শান্তি কল্পে, যাতে সারা বিশ্বের সকল সম্প্রদায়, সকল লোক সুখী হয়। সনাতনী শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। বোধন আর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও এই তিথি থেকে শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হন দুর্গতি নাশিনী। আমরা সবাই মিলে প্রার্থনা করেছি যে যেন এই মহিষাসুর যেন দমন হয়। এর জন্যই তো মা দুর্গাকে আনা। মঙ্গলে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ্যত্রাণবকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী। উৎসবে যেন কোনো ছেদ না পড়ে সেজন্য প্রতিটি মণ্ডপে কড়া নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ
যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক। ভক্তদের বিশ্বাস, দেবী অপার শক্তিতে 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। আমরা দেশব্যাপী দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা শুরুতেই যাচ্ছি নারায়ণগঞ্জে। সহকর্মী আমির হোসেন স্মিথ সেখানে অপেক্ষা করছেন। স্মিথ, মণ্ডপে ঠিক এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? আমরা দেখতে পাচ্ছি সহকর্মী স্মিথ অপেক্ষা করছেন। স্মিথ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন এই মুহূর্তে মণ্ডপে কি আনুষ্ঠানিকতা চলছে? হুঁশিয়ারি সমিতি পূজা কমিটির যে পূজা মণ্ডপ, সেই মণ্ডপটিতে আছি। এখানে যেই ভাবে সাজানো হয়েছে, অর্থাৎ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে, মানে শরৎকালে শারদীয় যে দুর্গা উৎসবের উৎপত্তি স্থল, সেই থিমকে সামনে রেখেই কিন্তু ওই যে অকাল বোধন, সেই অকাল বোধনের থিমকে সামনে রেখেই যে এই পূজা মণ্ডপটিকে সাজানো হয়েছে এবং সেখানে দেবী দুর্গাকে ইতিপূর্বেই সুন্দর স্বস্তি রূপে তারা উপস্থাপন করেছেন এবং সেই দেবী দুর্গাকে দেখার জন্য কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনেরা আছেন তারা কিন্তু প্রতিদিন এখানে আসছেন। মহাসপ্তমীর দিনে তারা আজকে এখানে প্রণাম করছেন। সকাল থেকে কিন্তু পূজা অর্চনা যে হয়েছিল তার অনেকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে পূজা উদযাপন হচ্ছে। আমি একটু কিছু মিলিয়ে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে পূজা উদযাপন হচ্ছে। আমি একটু কথা বলতে চাই যে এই পূজা উদযাপন কমিটির যে সাধারণ সম্পাদক আছেন তার সাথে, অর্থাৎ তিনি আমাদেরকে জানাবেন যে এই যে পূজা মণ্ডপটি এখানে আপনারা করেছেন, কিভাবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? হ্যাঁ, আমাদের উকিলপাড়া হুঁশিয়ারি পূজাতে আমরা যথেষ্ট নিরাপত্তা পাচ্ছি। আমাদের এখানে যথেষ্ট দর্শনার্থী আসছে পূজা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে। প্রশাসনের থেকে যথেষ্ট কেয়ার আমাদের এই পূজার জন্য, খুব সুন্দর শৃঙ্খলাভাবে আমাদের পূজা হচ্ছে। শুনছিলেন যে এই পূজা মণ্ডপের যিনি সাধারণ সম্পাদক তিনি বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার আছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসব আমেজে অনেকটা স্বাচ্ছন্দ্যভাবে তারা পূজা উদযাপন করছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। রাজবাড়িতে যাই, সহকর্মী রুবেলুর রহমান আছেন সেখানে। রুবেল, আপনি এই মুহূর্তে আসলে কোন মণ্ডপে আছেন, সেখানে ভক্ত অনুরাগীরা কি বলছেন জানাবেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী জেলা শহরের যে ঐতিহ্যবাহী শতবর্ষী যে হরিতলা দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরে রয়েছি। আমরা জানিয়ে রাখতে চাই এটা কিন্তু রাজবাড়ী জেলা শহরের একটি ঐতিহ্যবাহী মন্দির, যে এটা কিন্তু রাজবাড়ির আশপাশ এবং উৎসবমুখর পরিবেশে এখানে পূজা উদযাপিত হয়। তা আমরা যেটি জেনেছি আজকে মহাসপ্তমী সকাল থেকে কিন্তু যে নানা ধর্মীয় রীতি অনুযায়ী যে পূজা অর্চনা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে এবং দুপুর 12:30 যে আনুষ্ঠানিকতা শেষে দূর দূরান্ত থেকে পূজা মণ্ডপের যে আনুষ্ঠানিকতা শেষে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা মন্দিরে এসে তারা প্রণাম করছেন এবং তাদের প্রার্থনা করছেন এবং দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করছেন যে এই মুহূর্তে আসলে তারা দেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তারা ধারণা করছেন সেই পরিবেশ থেকে তারা আসলে মুক্তি চান এবং সম্প্রীতি বাংলাদেশ গড়তে চান। তো আমি আরও দেখেছি যে এই পূজা মণ্ডপে যে রাজবাড়ী জেলা ছাত্রদের আহ্বায়ক তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং পূজার যে সার্বিক তদারকি তিনি করছেন। তা আমি এই হরিতলা মন্দির কমিটির যে ভক্ত রয়েছে তার সঙ্গে কথা বলবো। আসলে আইন শৃঙ্খলা আপনারা কিভাবে পাচ্ছেন এবং আপনাদের এবারের পূজা কিভাবে উদযাপন হচ্ছেন এবং কেমন প্রত্যাশা করেন? আজকে সপ্তমী পূজা ছিল, আমরা চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল হোক। এর পাশাপাশি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব সুন্দরভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করছে, যে কারণে এখন পর্যন্ত আমাদের এখানে কোনো শঙ্কা নেই, খুব সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে। আমরা চাই এভাবে সুন্দরভাবে আমাদের পূজাটা শেষ হোক, এটাই আমাদের চাওয়া থাকবে। যেটি শুনছিলেন তারা চাচ্ছেন যে সুন্দর পরিবেশে, উৎসবমুখর পরিবেশে এবার পূজাটা যেন সম্পন্ন হয়, সেটি তাদের চাওয়া। জেলা রাজবাড়িতে এবার কিন্তু 440টি মন্দিরে এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম রুবেল। এবারে আমরা যাচ্ছি রংপুরে। সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। মাজহার, এবার রংপুরে কতগুলো মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানাবেন এবং সর্বোপরি নিরাপত্তা ব্যবস্থা আপনার চোখে কেমন পড়লো? আমরা রংপুর মহানগরীর যে করুণাময়ী যে কালী বাড়ি যে মন্দিরটি আছে সেই মন্দিরের এখানে আছি। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে সকাল থেকেই যে আজকে মহাসপ্তমীর যে যাত্রাটি শুরু হয়েছিল সেখানে অসংখ্য পূজারী বিভিন্ন বয়সী তারা এসেছেন এবং তারা তাদের দেবীর কাছে আত্মসমর্পণ করছেন, তাদের প্রার্থনা করছেন নানাভাবে। অর্থাৎ সকালবেলা চণ্ডী এবং মন্ত্রপাঠের মাধ্যমে
এই আজকের মহাসপ্তমী শুরু হয়েছিল, সেখানে দেবী দর্শন বলা হয়, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে এই দিনটির কার্যক্রম শুরু হয়েছিল। এবং শাস্ত্র যেটি বলে সেটি হচ্ছে যে আজকে পত্রিকায় স্থাপন করা হয়েছে সকালবেলাতেই, অর্থাৎ আক্ষরিক অর্থে 9টি যদি গাছের পাতা এই নবপত্রিকা, সেটি হচ্ছে কদলী বা কলা, কচু, হরিদ্রা, জয়ন্তী, বিম্ব, দারিম্ব, অশোক, মান ও ধান, এই 9টি উদ্ভিদকে পাতাসহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেলসহ একটা শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেয়া হয়। তারপরে কিন্তু সিঁদুর দিয়ে সপরিবারে দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। এটা কলাবউ বলে বলা হয়। এবং আমি যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি, শুরু হয়ে গেছে রংপুরের যে প্রত্যেকটি যে জমজমাটভাবে প্রত্যেকটি পূজা মণ্ডপে এভাবে সকাল থেকে যারা পূজারী আছেন তারা এসেছেন এবং তারা এভাবে তাদের যে মনের আশা পূরণ করবার চেষ্টা করছেন। আমি আরেকটি তথ্য দিই যে রংপুর বিভাগে 5195টি মণ্ডপ রয়েছে। এই মণ্ডপের মধ্যে রংপুরের কথা যদি বলি, যে রংপুর জেলায় আছে 741টি এবং রংপুর মহানগরে আছে 154টি। প্রত্যেকটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতির কথা বলি, ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং রংপুরের যিনি ডিআইজি এবং পুলিশ সুপার এবং মহানগর পুলিশ কমিশনার যিনি জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ভাগ করে যথাযথ নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি অন্যান্য যারা রাজনৈতিক সংগঠন আছে তারাও স্বেচ্ছাসেবী হিসেবে এই মণ্ডপ পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবী হিসেবে। ধন্যবাদ, আপনিও বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের। নরসিংদী সদরের আলোকবালি ইউনিয়নে আবারও সহিংসতা হয়েছে। বিবদমান দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া। অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে মুরাদনগর এলাকায় ঘটনা। অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম চৌধুরী ও কায়ুম সরকারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন যুবদল নেতা সাদেক মিয়া। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহ আলম চৌধুরী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আর কায়ুম সরকার বহিষ্কৃত সদস্য সচিব। নিহত সাদেক মিয়া নরসিংদীতে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা মামলার 9 নম্বর আসামি ছিলেন। এর আগে সম্প্রতি আলোকবালিতে দুপক্ষের সংঘর্ষে ইদন মিয়া, ফেরদৌসী বেগম নামের 2 জন নিহত হন। এটা তো ওই যে ওখানে যে বিবাদমান যে 2 গ্রুপ আছে তাদের মধ্যেই তো আজকেও লিখেছে। আবার আটক গ্রেপ্তার এখনো আমার জানা মতে নাই। নারায়ণগঞ্জের 2500 হত্যাসহ একাধিক মামলার আসামি ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকাল 8টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা। সোহেল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন। পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালীদের ছত্রছায়া এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সোহেল। সরকার পতনের পর থেকেই গা ঢাকা দেয়। 2.5 মাস আগে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি এবং মাদক ব্যবসা শুরু করে সোহেল। সকালে এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদা আনতে গেলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহেলের। তার 3 সহযোগী পালিয়ে যায়। প্রাথমিকভাবে এই তথ্য জানা গেছে, এমনটি বলছে পুলিশ। আর সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ 13টি মামলা রয়েছে। এদিকে নিহতের পরিবারের অভিযোগ, সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা জানতে পারি যে সে এলাকায় একটি বাসায় চাঁদাবাজি করতে এসেছিল। তো এই চাঁদাবাজি করতে আসার পর ওই বাসায় যারা ছিলেন তারা চিল্লাচিল্লি শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে আশেপাশের লোকজন বাসাটি ঘেরাও করেন এবং পরবর্তীতে মাইকে ঘোষণা করা হয় যে সোহেল মেম্বার চাঁদাবাজি করতে এসে আটক হয়েছে। তো পরবর্তীতে তিনি গণপিটুনিতে নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নেত্রকোনার গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়েছে। উঠতি বয়সীরাও মাদকাসক্ত হয়ে পড়ছে। নেশাদ্রব্যের টাকা জোগাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। আর মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসন অনেকটাই উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। নেত্রকোনার দুর্গাপুর উপজেলা গ্রামাঞ্চলে হরহামেশাই দেখা মেলে প্রকাশ্যে মাদক সেবনের এমন দৃশ্য। ভারতীয় সীমান্তবর্তী এই জনপদে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক। একই চিত্র সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলাতেও। সহজলভ্য হওয়ায় স্কুলগামী শিক্ষার্থীরাও হয়ে পড়ছে মাদকাসক্ত। এছাড়া সুনামগঞ্জ হয়ে ফেন্সিডিল, মদ, হেরোইনের চালান ঢুকছে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলায়। স্থানীয়ভাবে কেনাবেচার পাশাপাশি এসব চালান পৌঁছাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়।
মেলায়। মাদক সেবনের টাকা জোগাড় করতে উঠতি বয়সীরাও জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা দেখা যায় যে ওরা রাস্তাঘাটে সমানে বসে থেকে বিভিন্ন রকমের মাদক পান করে। আমার একটা বন্ধু ছিল, তারপর তার সাথে সে গাঁজা টাজা খাইতো, মদ খাইতো, হিরোইন, ইয়াবা। পরে আমি তার সাথে চলতে চলতে আমি একদিন সিগারেট খাওয়া শিখে যাই, তারপর সেও খায় বাবা টাবা। আমার খাইছে, প্রথমে গাঁজা খাওয়াইছে। হিরোইন কেসি খাওয়ার পরে মনে করেন আমার কিন্তু কিছু ভালো লাগে না, না লাগলে মনে করেন এইটা ছাড়া কোনো চলে না। স্থানীয়দের অভিযোগ, মাদকের ব্যাপক বিস্তার ঘটলেও অনেকটাই নির্বিকার প্রশাসন। মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি তাদের। নেত্রকোনা জেলার মাদক সম্রাটের বাড়ি হলো এই এলাকায়, এবং একটা কিশোর গ্যাং আছে যে কিশোর গ্যাংয়ের নেতৃত্বে দেয়। প্রশাসন ইচ্ছা করলে এটা বর্ডার ক্রস করার সময় ওরা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু প্রশাসন এগুলো করে না। প্রকাশ্য বিক্রিটা বন্ধ করতে পারলে, বিশেষ করে গডফাদার যারা আটক করা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে উৎস বেরিয়ে আসবে। তবে মাদকের বিস্তার ঠেকাতে দুর্গম অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনার দাবি করছে প্রশাসন। মাদক একটি বৈশ্বিক সমস্যা, তো এটা আসলে বিস্তৃত আকারে এখন আমাদের গ্রামগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমরা চাচ্ছি যে নেত্রকোনা জেলা একটা মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি। এই ধরনের অভিযান আমাদের চলমান আছে এবং নিয়মিতভাবে এই অভিযান এটা অব্যাহত থাকে। স্পেসিফিক যদি কোনো অভিযোগ থাকে আমাদের পুলিশের বিরুদ্ধে, সেটা অবশ্যই তদন্তের পর্যায়ে আমরা নিয়ে আসবো এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। মাদক কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন স্থানীয়রা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দেশে প্রতি বছর ৬৮,০০০ শিশু জন্মগত হৃদরোগ নিয়ে পৃথিবীতে আসে। কারো হার্টে ছিদ্র, কারো ভালভে সমস্যা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। চিকিৎসকরা বলছেন এর প্রধান কারণ অজানা হলেও অপুষ্টি, মায়ের অন্যান্য রোগ এবং পরিবেশ দূষণ থেকেই জন্মগত হৃদরোগের সংখ্যা বাড়ছে। বাকিটা দেখব সহকর্মী হাসান মিসবার রিপোর্টে। হৃদরোগ, এই রোগের কথা শুনলেই যে কেউ ভাবেন এটি আসলে বড়দের রোগ। হৃদরোগ যে আসলে নবজাতক কিংবা ছোট্ট শিশুদেরও হতে পারে এটি অনেকেরই অজানা। জন্মগতভাবে অনেকেই হৃদরোগ নিয়ে এই পৃথিবীতে আসে, আর সেই সব শিশুদের চিকিৎসা নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েন পরিবারগুলো। তেমনই এক শিশু তাসনিম বিনতে শরীফ, বছর পূর্ণ হয়েছে মাত্র। কে বলবে তার হার্টে 3টি ছিদ্র, ভালভে লিক। আর মারজান বেগমের ছোট্ট শিশুরও হার্টে 2টি ছিদ্র, হয়েছে অস্ত্রোপচার। লাইট সাপোর্টে 5 দিন ছিল, বলছে রিক্সও না আছে, তবু আমি আশা চাপিনি। 6 দিনের দিন আল্লাহ আমাদের দিকে মুখে চাইয়ে আল্লাহ ওর জ্ঞান ফিরে দিছে। পাশের কক্ষে দেখা গেল আরও কম বয়সীদের। কারো জন্ম হয়েছে 2-1 দিন আগে, কারো বয়স 2-1 মাস। পৃথিবীর আলোতে আসার পরই হৃদরোগের সঙ্গে যুদ্ধ তাদের। ভর্তি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। যখন হয়েছে তখনকার থেকেই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট, মানে কান্না, শুধু কান্না করতে করতে একদম নীল হয়ে মানে অজ্ঞান হয়ে যেত, মানে মনে হয় যেন নাই। ওনাদের কাছে মানে নির্দ্বিধায় দিয়েছি, বাঁচবে কি না, ফিরে আসবে কি না, একটা অন্যরকম অনুভূতি ছিল। তখন রক্তনালী চিকন ছিল আর হার্ট ছিদ্র ছিল। এখন ও সার্জারির পর আল্লাহর মতো অনেকটা ভালো। শিশুদের মধ্যে হৃদরোগের প্রকোপ জানতে একটি গবেষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। ৬,১৪৬ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে প্রতি হাজারে প্রায় ১৯ জনের জন্মগত হৃদরোগ ধরা পড়ে। অর্থাৎ দেশে প্রতিদিন গড়ে ১৮৬ জন শিশু এই রোগ নিয়ে জন্ম নেয়। যত রিমোট এলাকা সেখানে কিন্তু জন্মগত হৃদরোগের হার আমরা একটু বেশি পেয়েছি। এর কারণ যেটা হতে পারে যে এক হলো যে শিক্ষার অভাব, 2 নাম্বার হচ্ছে স্বাস্থ্য সেবার অভাব এবং স্বাস্থ্য সেবা নিতে অনীহা। আক্রান্তদের প্রায় অর্ধেকের প্রয়োজন হয় সার্জারি, কিন্তু ঢাকার বাইরে এর চিকিৎসা নেই বললেই চলে। রাজধানীতেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে রয়েছে চিকিৎসার ব্যবস্থা। জন্মের 1 মাসের মধ্যে যে সকল শিশু মারা যাচ্ছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা ভালো পার্সেন্টেজ হৃদরোগের কারণে মারা যাচ্ছে। হৃদপিণ্ডের অসামঞ্জস্যতা ধরা পড়লে মায়ের পেটে থাকাকালীন অবস্থাতেই ইকোকার্ডিওগ্রাফি করে সেটা নির্ণয় করা এখন সম্ভব। নির্ণয় করা সম্ভব, বাট গর্ভাবস্থায় চিকিৎসা দেওয়া যাবে না। তবে বাচ্চার জন্মের পরপরে আমার কী কী পদক্ষেপ নিতে হবে সেই ব্যাপারটা প্ল্যান করে রাখা যায়। অনেক ধরনের জন্মগত হৃদরোগ আছে যেগুলো 1 মাসের মধ্যে চিকিৎসা না করে বাচ্চাকে বাঁচিয়ে রাখা সম্ভব।
জন্মগত হৃদরোগের প্রধান কারণ এখনও অজানা, তবে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং বায়ু দূষণ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। খাবারের মধ্যে কেমিক্যালস দেওয়া হচ্ছে, প্রিজারভেটিভ হিসাবে হচ্ছে, টেস্টের জন্য দেওয়া হচ্ছে, আবার ফসলের মধ্যেও বিভিন্ন কেমিক্যাল সার দেওয়া হচ্ছে। কোনটার ইফেক্ট উই ডোন্ট নো, বাট দেয়ার মাস্ট বি সামথিং। যেমন আমরা দেখেছি প্লাসেন্টার মধ্যেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। জন্মের পর শিশুদের শ্বাসকষ্ট, ত্বক ও ঠোঁট নীলচে বা ধূসর হওয়া, দ্রুত হৃদস্পন্দন, ওজন বৃদ্ধি না পাওয়া জন্মগত হৃদরোগের বড় উপসর্গ। দ্রুত শনাক্ত ও চিকিৎসায় বেশিরভাগ শিশু সুস্থ হয়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের ওসমানী মেডিকেলের পানির ট্যাঙ্কের ছাদের কিছু অংশ ধসে পড়লে এক শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে এবং শ্রমিক সহ স্থানীয়রা বিক্ষোভ করছেন। আমাদের সহকর্মী নাবিল হোসেন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন এই শ্রমিক কিভাবে মারা গেল আর বিক্ষুব্ধ শ্রমিকরা কি বলছেন? বৃষ্টি, দুপুর 2টার দিকে সুমন আহমদ নামে যে শ্রমিক মারা গিয়েছেন, তিনি মূলত দুপুরে খাবার গ্রহণের পর হাসপাতালের শাহজালাল যে ছাত্রাবাস আছে তার ঠিক সামনে তিনি বসে আসলে তার পরিবারের সাথে ফোনে কথা বলছিলেন। এর পেছনে একটি আসলে চায়ের দোকান ছিল, ঠিক তার সামনে একটি ছাউনি ঘরে বসে তিনি কথা বলছিলেন। তখনই তার উপরে থাকা একটি পানির যে আসলে ট্যাঙ্কি রয়েছে, উপরে থাকা পানির ট্যাঙ্কি, সেই পানির ট্যাঙ্কির প্লাস্টারের অংশ ধসে পড়ে এবং তিনি তার উপরে এসে পড়ে, টিনের ঘর ভেঙে তার উপরে এসে পড়ার পর তিনি সেখানে ঘটনাস্থলেই মারা যান। এবং এই ঘটনার পরপরই হাসপাতালের 4র্থ শ্রেণীর যারা কর্মচারীরা আছেন তারা মূলত এখানে বিক্ষোভ করছেন এবং তাদের দাবি চাই, তারা বারবার আসলে হাসপাতাল কর্তৃপক্ষকে, গণপূর্তকে এই পানি ট্যাঙ্কি মেরামতের জন্য দাবি জানালেও তারা আসলে সেই কথা বলেনি। আমরা একজন বিক্ষোভকারীর সাথে একটু কথা বলবো। আপনারা এই সড়ক অবস্থান করছেন, এটা কারণটা কি? কারণটা আসসালামু আলাইকুম, দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি, আমরা আউটসোর্সিংয়ের কর্মকর্তা। আসলে দুঃখজনক বিষয়, আমাদের যে সুমন ভাই, আমরা নাইট ডিউটিতে ছিলাম, সবাই একসাথে নাইট ডিউটিতে ছিলাম। ও আজকে 29 তারিখ সোমবার। আপনারা অবস্থান করছেন কেন? আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা আজকে 29 তারিখ সোমবার দাবি জানাইছি। আমরা পিডব্লিউ সকাল থেকে আমরা ওদের কাছে আমরা একটা সুস্থ সমাধান বা ওরারে আমরা জানতে চাইতেছি, ওরারে আমরা খুঁজে পাইতেছি না। এখন যে কথাটা শুনছিলেন যে তারা গণপূর্তকে দায়ী করছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন, কারণ তারা বারবার বলছেন যে দীর্ঘদিন দাবি জানানোর পরও এই যে পানির ট্যাঙ্কির যে মেরামত করা হয়নি এবং এই ঘটনাটি আসলে আজকে ঘটেছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে আউটসোর্সিংয়ের যে শ্রমিকরা, তারা কর্মচারীরা, তারা মূলত হাসপাতালের ঠিক সামনে আসলে অবস্থান গ্রহণ করছেন এবং এই হাসপাতালের সামনে অবস্থান গ্রহণ করায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল। সেই হাসপাতালে আসলে কেউ চিকিৎসা নিতেও যেমন ভিতরে ঢুকতে পারছেন না, কেউ হাসপাতালের বাইরেও আসলে বের হতে পারছেন না। আমরা একটু আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আমরা মেডিকেল কর্মচারী, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা একটা ভাই মারা গেলে আমরা কোনো একটা পাই না, একটা কোনো কিছু পাই না। কেন আমরা কিন্তু মেডিকেলের স্টাফ না। যে ক্ষোভের কথাটা আসলে শুনছিলেন, তারা বলছেন যে এই প্লাস্টার ধসে পড়েছে অর্থাৎ পানি ট্যাঙ্কির, সেটি বারবার তারা মেরামতের কথা বললেও সেটি মেরামত হয়নি। এই অবস্থায় আসলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের ভাগেই স্থবিরতা বিরাজ করছে। কেউ আসলে ভেতরে চিকিৎসার জন্য কোনো অ্যাম্বুলেন্স বা সাধারণ কেউ ভেতরে প্রবেশ করতে পারছেন না, ফলে আসলে একটা জনভোগান্তি তৈরি হচ্ছে। দেখছিলাম আমরা। ধন্যবাদ নাবিল, আপনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে আর সমতলে হবে না, এমনটা ভাবার সুযোগ নেই। ষড়যন্ত্রকারীরা সব সময় বিশৃঙ্খলা করার অপচেষ্টা করবে। দিনাজপুরে এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। নবাবগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মী সভায় অংশ নেন তিনি। বলেন, কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। বলেন, দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জরিপ করা উচিত বলেও জানান তিনি। ভরা মৌসুমেও ইলিশের দাম না কমায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণেই ইলিশের উৎপাদন কমছে। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রজনন বাড়াতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত এই 22 দিন ইলিশ ধরা বন্ধ থাকবে।
বলা যায় বাঙালির রসনা বিলাসে অপরিহার্য অংশ ইলিশ। তবে চড়া দামের কারণে ধীরে ধীরে বাঙালির পাত থেকেই উঠে যেতে বসেছে এই ইলিশ। ভরা মৌসুমেও অনেকের সাধ্যের বাইরে এই মাছের স্বাদ নেয়া। ভালো আছেন আশা করি। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে ইলিশের অতিরিক্ত দাম, ভারতে রফতানি এবং উৎপাদন কমে যাওয়ার ব্যাখ্যা দেন মৎস্য উপদেষ্টা। বাজারে ইলিশের দাম না কমা এটা আমারও কষ্টের কারণ। এমনকি আড়তদারদের কাছে অনুরোধ করছে যে এই বছর একটু আপনারা মুনাফা কম করেন, কিন্তু আসলে প্রাপ্যতাটা একটা ফ্যাক্টর ছিল এবং কিছু জায়গায় যেটা আমার একটু সন্দেহ হয় সেটা আমরা একটু খোঁজ করব যে কেউ হোল্ড করে রাখছে কিনা, মজুত করে রাখছে কিনা। এ সময় সংরক্ষণের জন্য ইলিশ ধরা বন্ধের ঘোষণাও দেয়া হয়। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরার ট্রলারে অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নদীতে এই সময় ড্রেজিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এটা আমরা অন্যান্য মন্ত্রণালয় যারা ড্রেজিংয়ের কাজ করছেন তাদেরকে অনুরোধ করব। উপদেষ্টা জানান, এবার পূজা উপলক্ষে $12.5 কেজিতে ভারতে রপ্তানি করা হচ্ছে 103 টন ইলিশ। রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, একেবারেই কম দামেও যদি কেনে, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। 2025-26 অর্থ বছরে রপ্তানির অনুমতি দেয়া হচ্ছে 1200 টন ইলিশ। 2000-এর বেশি, তাই না? এরকমই ওই দামেই কিনেছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। দেশে ইলিশের অন্যতম বৃহৎ পাইকারি মোকাম চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের অবস্থা বেহাল। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মাছ নিলাম, বিক্রি, বাজারজাতকরণ। মানুষের গাদাগাদিতে একেবারে ত্রাহি অবস্থা। সংক্রামক ব্যাধির ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। জেলা প্রশাসক সম্প্রতি এ নিয়ে উদ্যোগ নিচ্ছেন বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর মাছঘাট জেলে আড়তদার, পাইকার এবং ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে মুখর থাকে প্রতিদিন। কোটি কোটি টাকার লেনদেন হলেও আধুনিকতার ন্যূনতম ছোঁয়া লাগেনি শতবর্ষী এই মাছঘাটে। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে চলছে মাছ বেচাকেনা। জায়গা সংকটের কারণে চলাফেরাতেও সংকটে পড়তে হয় ক্রেতা বিক্রেতাকে। আরেকটু পরিবেশ ভালো হওয়ার দরকার ছিল, যে মানুষের যাতায়াত অসুবিধা হইতেছে। আধুনিক সুযোগ সুবিধা যদি দেয়, এটা হয়তো বা কমফোর্টেবিলিটি এনশিওর করবে। ঘিঞ্জি, অস্বাস্থ্যকর পরিবেশ আর অতিরিক্ত জনসমাগমের কারণে স্বাস্থ্য ঝুঁকি শঙ্কার কথা জানালেন জেলা সিভিল সার্জন। এই ধরনের একটা অস্বাস্থ্যকর পরিবেশে যদি মাছগুলো বিক্রি হয়, এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি আছে। পরিস্থিতির উন্নতিতে চলতি বছরের 5 মে 3 তলা বিশিষ্ট আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্র নির্মাণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠান জেলা প্রশাসক। ইতিমধ্যে কাজের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন BFDC। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে 50 কোটি টাকা। এটা নিয়ে অধিদপ্তরের মধ্যে প্রাথমিক কার্যক্রম তারা গ্রহণ করেছে। হয়তো দ্রুত সময়ের মধ্যে তারা হয়তো একটা ফিজিবিলিটি স্টাডি এবং একটা প্রকল্প গ্রহণ করবে বলে আমাকে জানিয়েছে। তবে এ নিয়ে খুচরা ব্যবসায়ীদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাছঘাট আধুনিক হলে বিভিন্ন ধরনের ব্যয় বৃদ্ধির সাথে সাথে মাছের দামের উপর প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আমরা উন্নয়নের বিপক্ষে না, কিন্তু এই আধুনিক ল্যান্ডিং স্টেশন আপনার বরিশাল এবং চট্টগ্রামে অতিরিক্ত চার্জের কারণে সেখানে ব্যবসায়ীরা কিন্তু যায় না। আধুনিক করতে গিয়ে আমাদের উপর যেন কোনো ব্যাট বা কোনো চার্জ না বসে। যদি এই ধরনের চার্জ বসে যায় তো সেক্ষেত্রে মাছের দাম অবশ্যই বেড়ে যাবে। প্রস্তাবিত আধুনিক ইলিশ অবতরণ কেন্দ্রে মৎস্য জাদুঘর, মৎস্যভিত্তিক কর্পোরেট অফিস স্পেস, ব্যাংক ও উন্নতমানের রেস্তোরাঁ সহ বিশেষ সুযোগ সুবিধা থাকার কথা রয়েছে। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। আর এই ছিল আমার কাছে